বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে ২৬ বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের ফৌজদারি কার্যবিধির অষ্টম ক্লাস। আম, তো আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ১৪৬ ধারা। তো গতদিন আলোচনা করছিলাম ১৪৫ ধারা, স্থাবর সম্পত্তি নিয়ে যদি বিরোধ থাকে, বিরোধের আশঙ্কা থাকে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ ১৪৫ ধারায় মামলা করতে পারে। ১৪৫ ধারার মামলা পক্ষগণকেই করতে হবে বা আদালতকে যে কোনো উপায়ে তথ্য পেতে হবে। এক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে ১৪৫ ধারা আদেশ দিতে পারে না। ১৪৫ ধারার মামলার ক্ষেত্রে দেখা হয় যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা, বা মামলা দায়েরের পূর্ববর্তী ২ মাসের মধ্যে কাউকে বেদখল করেছে কিনা। তাহলে ১৪৫-৪ অনুসারে ওই ব্যক্তিকেই প্রকৃত দখলকার হিসেবে বিবেচনা করবেন এবং ১৪৫-৬ ধারা অনুসারে তাকে তার দখল ফিরাই দিবেন বা তাকে দখলে থাকতে বলবেন যতদিন পর্যন্ত সে বৈধভাবে বেদখল না হচ্ছে। এটা এবং ১৪৫ ধারার আদেশ কতদিন বলবৎ থাকবে তার কোনো নির্দিষ্ট ধরাবাঁধা সময় নেই। এবং ১৪৫ ধারার মামলার ক্ষেত্রে কোনো পক্ষ মারা গেলে পক্ষভুক্তর সুযোগ আছে। আর ১৪৫ ধারার মামলা যদিও ফৌজদারি মামলা, বাট এর বৈশিষ্ট্য অনেকটা দেওয়ানি মামলার মতো, এই কারণে একে আধা দেওয়ানি এখতিয়ার বা কোয়াসি সিভিল জুরিডিকশন বলা হয়ে থাকে। তো আজকে আমরা যে ধারাটা দেখব সেটা হচ্ছে ১৪৬ ধারা। দেখেন ১৪৬ ধারায় কি বলছে, যে বিরোধীয় বিষয় ক্রোক করার ক্ষমতা, ক্রোক। ১৪৫ ধারার মামলা যখন প্রসিডিং যখন আনয়ন করা হয়েছে, তখন আদালত, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি দেখে যে এই সম্পত্তি কার দখলে আছে এরকম বোঝা যাচ্ছে না, মানে কে প্রকৃত দখলকার এটা জানা যাচ্ছে না, তো তখন বাদীও দখলে নাই, বাদীরও দখলকার হিসেবে ছিল না, বিবাদীও ছিল না, তখন এই সম্পত্তি ক্রোক করতে পারে। কত ধারায়? ১৪৬ ধারায়। এই যে দেখেন, যে ক্ষেত্রে কোনো পক্ষ দেখায় যে বিরোধীয় বিষয় নিয়ে আর কোনো বিরোধের অস্তিত্ব নেই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ১৪৫-৫ ধারায় বা ১৪৫ ধারা প্রদত্ত আদেশ বাতিল করতে পারে। অন্যদিকে ১৪৫ ধারা আদেশের তারিখে কোনো পক্ষ দখলে ছিল না বলে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করে বা কোনো পক্ষ দখলে ছিল সে বিষয় নিজে সন্তুষ্ট হতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ১৪৬-১ ধারায় ১৪৫ ধারা বিরোধী বিষয় ক্রোক করতে পারে, যতক্ষণ পর্যন্ত না কে উক্ত বিরোধী বিষয়ের অধিকারী, উক্ত বিষয়ে দখল পাওয়ার অধিকারী, সেটা এখতিয়ার সম্পন্ন আদালত নির্ধারণ করে। সহজ কথা, যে ১৪৫ ধারা মামলার ক্ষেত্রে আদালত যদি দেখে যে ওই ওই সম্পত্তির দখলে কে ছিল, আদালত নিশ্চিত না, বা কে দখলকার এটা কেউ প্রমাণ করতে পারে নাই, তাহলে ওই সম্পত্তি কি করবে? ক্রোক করবে। বুঝছেন? ক্রোকের ইংরেজি হচ্ছে অ্যাটাচমেন্ট। এর আগে আর একটা ক্রোক আমরা কত ধারায় পড়েছি? সেকশন 88-এ পড়েছি। জি, ধন্যবাদ। আমরা চলে এসেছি রিসিভার নিয়োগ। অনলাইনে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন না? সমস্যা হলে জানাবেন, একটু জানান শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। স্যার ওকে, শোনা যায়? ওকে, ওকে। তো জি রিসিভার স্যার। নিয়োগ আসলে কাকে বলে? রিসিভার আসলে কে? রিসিভার হলো থার্ড পার্টি, যাকে আদালত যে সম্পত্তিটা সাধারণত ক্রোক করে, এই সম্পত্তিটা দেখাশোনার দায়িত্ব তো আদালত স্বয়ং নিজে করতে পারে না, তাহলে যারে নিয়োগ করে সে হলো রিসিভার। ধরেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ওনার আমাদের গোপালগঞ্জে একটা রিসোর্ট আছে না, সাবানা পার্ক, ওইটা ক্রোক করে ওর দেখাশোনার দায়িত্ব বর্তমানে আছে জেলা প্রশাসন, তাহলে এই জায়গায় রিসিভার কে? জেলা প্রশাসন। আচ্ছা, দেখেন রিসিভার নিয়োগ ১৪৬-এর ২ ধারা অনুসারে উপযুক্ত মনে করলে গোল দিলেন ম্যাজিস্ট্রেট ক্রোকৃত বিষয়বস্তু রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করতে পারে, যদি না দেওয়ানি আদালত ইতিপূর্বে বিরোধীয় সম্পত্তির কোনো রিসিভার নিয়োগ না করে। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার, যে কোনো মামলায় দেওয়ানি আদালত যদি অলরেডি রিসিভার নিয়োগ করে তাহলে ফৌজদারি আদালত করবে না। ওই ম্যাজিস্ট্রেট যদি দেখে যে দেওয়ানি মামলায় অলরেডি কি করছে, রিসিভার নিয়োগ করছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে না। এখানে ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে। তাহলে সম্পত্তি ক্রোক এবং রিসিভার উভয় বিষয়বস্তুই আছে কততে? ১৪৬। জি, চলে আসি ধারা ১৪৮ বিবিআই। প্রশ্ন আসছে, একবার আসার সম্ভাবনা আছে। শুনেন, লোকাল ইনকোয়ারি, স্থানীয় অনুসন্ধান। একটা বিষয় খেয়াল করেন,
স্থানীয় অনুসন্ধান করবে ম্যাজিস্ট্রেট, কিন্তু আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার অধীনস্থ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্থানীয় অনুসন্ধানের আদেশ দিতে পারে কে, তাহলে উত্তর হবে জেলা ম্যাজিস্ট্রেট। আর যদি বলে স্থানীয় অনুসন্ধান করবে কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুইটা উত্তর কিন্তু। স্থানীয় অনুসন্ধানের আদেশ দিতে পারে কে, জেলা ম্যাজিস্ট্রেট। করবে কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্থানীয় অনুসন্ধান আছে কত ধারায়, 148 ধারায়। দেখেন, এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে স্থানীয় অনুসন্ধান প্রয়োজন হলে জেলা ম্যাজিস্ট্রেট তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে, আন্ডারলাইন করেন, তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে উক্ত অনুসন্ধান করতে প্রেরণ করতে পারে এবং তার পরিচালনার জন্য তাকে প্রয়োজনীয় লিখিত নির্দেশ দিতে পারেন। যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুতরাং তার অধস্তন ম্যাজিস্ট্রেট বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মর্মে গণ্য হবে। সুতরাং 148 ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তার অধস্তন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় অনুসন্ধান করতে পারে। জেনে রাখা ভালো। তাইলে আমি মনে রাখবো যে স্থানীয় অনুসন্ধানের আদেশটা দিচ্ছে কে, জেলা ম্যাজিস্ট্রেট। করতেছে কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেনে রাখা ভালো। দেখেন, 144 থেকে 148 ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত সকল আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে রিভিশন দায়ের করা যায়। তাহলে আপনি এই যে 44 থেকে 48 পর্যন্ত যা আছে সবকিছুর বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। ওই রিসিভার নিয়োগ করুক, প্রয়োগ করুক, 145 আদেশ দেখ, 144 আদেশ দেখ, আর লোকাল ইনকোয়ারি করুক বা না করুক, সব সর্বক্ষেত্রেই প্রতিকার হচ্ছে রিভিশন। আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি। দেখেন যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর বিধান অনুসারে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কায় কোন প্রকৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেন কে, কে, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুসারে লোকাল ইনকোয়ারি করতে পারে কে, লোকাল ইনকোয়ারি করতে পারে কে। দেখেন, আপনারা কিন্তু কনফিউজড হয়ে যাবেন। লোকাল ইনকোয়ারি করতে পারেন কে বললে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যদি বলে লোকাল ইনকোয়ারি আদেশ দিবে কে, বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা দেখেন যে বিরোধী বিষয়বস্তুর বা সেটার নিকট প্রকাশ্য স্থানে 145 ধারা আদেশের কয়টি কপি লটকিয়ে দিতে হবে, কয়টা? 3টা আন্দাজে কেন, একটি, 3টি না, একটি। 7, 9, 11, 12, 14 এগুলা সবই গুরুত্বপূর্ণ। এখানে একটু লিখে রাখেন যে 145 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। 145 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। একশো 145 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির কত ধারায়, 188 ধারায় দণ্ডিত হবে। একটা এডিশনাল পেপার আছে, এটা যাদের নাই একটু নিয়ে নেন, এক এক পেজ। তার আগে 144, 45 থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। 144 থেকে 148 পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা দয়া করে বলেন। আছে? অনেকে মনে করেন যে প্রশ্ন করে কি আবার বিপদে পড়বো নাকি, না প্রশ্ন করে বিপদে পড়বেন না। বলেন, কিছু বোঝেন না বোঝেন জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আর একটা বিষয় একটু আপনাদের বলে দিই, সেটা হলো যে আপনারা কি সুখাধিকার কাকে বলে জানেন? সুখাধিকার তামাদি আইনে আছে। সুখাধিকার কাকে বলে লুৎফর সাহেব?
কিরকম? কোন হাঁটার অধিকার, চলাফেরার অধিকার, পানি খাওয়ার অধিকার, এগুলা যদি আপনি এক নাগারে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর ভোগ করেন, তাহলে সেখানে আপনার যে অধিকার অর্জিত হয় সেটাকে বলে সুখাধিকার বা ইজমেন্ট রাইট। ঠিক আছে? তো এই আমরা যে জিনিসটা সবাই জানি যে 145 ধারার মামলা করা হয় শুধুমাত্র ওই যে কালকে বললাম যে বেদখলের হুমকি দিছে অথবা কি বেদখল করা হয়েছে নাকি, সেই ক্ষেত্রে কতদিনের মধ্যে মামলা করতে হয়? 2 মাসের মধ্যে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই সুখাধিকারের মামলাও করা যায় ফৌজদারি আদালতে, এটাও 145-এ, বাট কথাটা বলা আছে 147 ধারায়। আপনি দীর্ঘদিন যাবত একজনের জমির উপর দিয়ে হাঁটতেছেন, হাঁটলে সে যদি আপনার হাঁটতে বাধা দেয়, তাহলে এই বাধা দেওয়ার 3 মাসের মধ্যে মামলা করতে হবে। কতদিন বলেন? 3 মাস। 147 ধারায় আছে, ফৌজদারি কার্যবিধির 147 ধারায়। হাঁটতেছেন, আলো বাতাস আসতেছে, দেওয়ানির সাথে সাথে কি করা যায়? ফৌজদারিও করা যায়, সেটা আছে কততে? 147। তাহলে যে কোনো স্থাবর সম্পত্তির উপর দিয়ে হাঁটার অধিকার, চলাফেরার অধিকার, এই টাইপের অধিকার সংক্রান্ত মামলার ক্ষেত্রে আদালত দেখবে যে সর্বশেষ 3 মাসের মধ্যে আপনি হাঁটাচলা করছিলেন কিনা। কত ধারা? 147। আচ্ছা, আমরা আপনাদের একটা এডিশনাল পেজ দিয়েছি, দেখেন। এই সেটা হলো ফৌজদারি কার্যবিধি ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় আছে প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, 149 থেকে 153। 2020 সালের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি ভূমিকা পালন করে থাকে। তো এটা হলো যে আমলযোগ্য অপরাধ নিরোধে বা প্রতিরোধে, মানে আমলযোগ্য অপরাধ এখনো সংগঠিত হয় নাই, কি বলেন, হতে পারে, যাতে সংগঠিত না হয় এই জন্য আগে ভাগেই পুলিশ কি অ্যাকশন নিতে পারে সেই সম্পর্কে আলোচনা করছে কততে? 149 থেকে 153-তে। তো প্রথমেই আমরা চলে আসি 149 ধারা। বিমল সাহেব তো আজকে জেনজি হয়ে গেছেন। আচ্ছা দেখেন, মানে মডার্ন কোট হয়ে গেছে। আসেন, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে ধারা 149। দেখেন, প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং আমলযোগ্য অপরাধ এর অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। সাধ্যমতো কি করবেন? প্রতিরোধ করবেন। অর্থাৎ পুলিশের সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, উনি তার সাধ্যমতো চেষ্টা করবেন। উনি দাঁড়াই থাকলে হবে না, উনি ওনার সাধ্যমতো কি করবেন? চেষ্টা করবেন। কত ধারায় বলা হয়েছে? 149। এখন যদি বলেন যে আমলযোগ্য অপরাধ আবার কি, তানবিন তানবিন বলেন, তানবিন আমলযোগ্য অপরাধ কি? এটা তো বোঝানোর ক্ষেত্রে হলো, আইনের ভাষা কি বলেন? হ্যাঁ, কি বলা আছে? ওয়ারেন্ট ছাড়া যে সকল অপরাধে গ্রেফতার করতে পারে সেটা হলো আমলযোগ্য অপরাধ। ব্যাখ্যা দেখেন, অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা এই ধারায় বলা হয়েছে, যখনই কোনো গুরুতর অপরাধের বিষয় কোনো পুলিশ অফিসার অবগত হন, তিনি অপরাধটি যাতে অনুষ্ঠিত না হতে পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা চলে আসি কেস রেফারেন্স। কেস রেফারেন্সে যদি দেখি যে অপরাধের আশঙ্কা দেখা গেলেই তবে পুলিশ অফিসারের পদক্ষেপ গ্রহণের ক্ষমতা উদ্ভব হয়। একজন লোক কাঁধে করে কোড়াল নিয়ে যাচ্ছে, এই কোড়াল নিয়ে সে শত্রুকে আঘাত করবে, ওই ওসিলায় পুলিশ সেই কোড়াল কেড়ে নিতে পারে না। এখন যার প্রফেশন, যার পেশা হচ্ছে কোড়াল দিয়ে কাঠ কাটা, সে তো এটা ভালো কাজেই নিয়ে যাচ্ছে। এখন পুলিশ এই আশঙ্কায় তাদের গ্রেফতার করলে সেটা আবার কি হবে? বেআইনি হবে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের এই তিপাস মাইন যদি কাঁধে কুড়াল নিয়ে যাচ্ছে, যদি বলে কি করেন, আমি কোর্টে আসি, শিক্ষানবিশ আইনজীবী, তা কাঁধে কুড়াল কেন, একজনের মারতে যাচ্ছি, তাইলে আবার কি হবে? তাইলে প্রতিরোধের চেষ্টা করবে। অপরাধ যিনি করবেন, অপরাধের যিনি শিকার হতে পারেন, তাদের কাউকে আদেশ দেওয়ার ক্ষমতা পুলিশের নাই, এটা প্রয়োজন নাই। তো আমরা 149-এ পেলাম অপরাধ প্রতিরোধে যথাসাধ্য কি করবেন? চেষ্টা করবেন। 150-এ আসেন, অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। ষড়যন্ত্র
অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার সে খবর তার ঊর্ধ্বতন অফিসারের কাছে বা যে অফিসার অপরাধ প্রতিরোধের ক্ষমতা অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। মানে ষড়যন্ত্রের খবর পাওয়ার সাথে সাথে সে যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে তারে এটা সাথে সাথে কি বলেন জানাবেন। এখানে অধিক্ষেত্রের কোনো প্রশ্ন নেই, যেখানেই অপরাধের ষড়যন্ত্র হোক না কেন পুলিশ অফিসার এই ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ যদি এরকম হয় যে নড়াইলের গোপালগঞ্জ, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে গোপালগঞ্জ আর নড়াইল হচ্ছে পাশাপাশি জেলা। এখন নড়াইলের সীমান্তবর্তী যে থানা, এই যে চাপাইল কোন থানার ভিতরে, ওই নড়াগাতি। তাহলে গোপালগঞ্জের পুলিশ অফিসার জানতে পারলো যে নড়াগতি এলাকার মধ্যে একটা অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারলো, তাহলে তিনি তো নর্মালি এটা জানার সাথে সাথে নড়াগাতির দায়িত্ব তো নড়াগাতি পুলিশের নাকি, তাহলে নড়াগাতি পুলিশে জানাবেন। তবে যদি মনে হয় যে নড়াগাতি পুলিশ আসতে আসতে এটা দেরি হয়ে যাবে, তাহলে উনি নিজেই যাই কি নিতে পারবেন, পদক্ষেপ নিতে পারবেন। এই কারণেই বলছে যে এখানে অধিক্ষেত্রের কোনো ব্যাপার নাই। তাহলে 149 হলো আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে, আর 150 হলো ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোর্টে যে বিষয়ে মাঝে মাঝে মামলা আসে এবং আপনারা জামিন করান, সেটা হলো এই যে দেখেন ধারা 151 অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার। মানে যদি এরকম আশঙ্কা সৃষ্টি হয় যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য কাউকে গ্রেফতার করা দরকার, ব্রাহ্মণবাড়িয়া দেখবেন যে মাঝে মাঝে হেলমেট তারপরে জিনিসপত্র নিয়ে মারামারি, দুই পক্ষ সংঘর্ষ বাড়তেছে ফেসবুকে। এখন পুলিশ গিয়ে যদি দেখে যে এদের থামানো দরকার, না থামাইলে কি করা যাচ্ছে না, মানে না থামাইলে এই অপরাধ নিরোধ করা যাচ্ছে না, তাহলে তাদেরকে গ্রেফতার করতে পারে বিনা পরোয়ানায়। কত ধারায়? 151 ধারায়। কোন এই যে আছে এই যে কোন পুলিশ অফিসার যদি কোন আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে এই অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ধারা আমরা পড়ছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 151 আমলযোগ্য অপরাধ প্রতিরোধে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। বুঝছেন? আমরা এখানের ব্যাখ্যা যদি দেখি যে এই ধারার উদ্দেশ্য হচ্ছে গুরুতর পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা প্রদান। যেখানে অবস্থা গুরুতর নয় সেখানে এই অধিকার প্রয়োগ করা যাবে না। এই ধারায় গ্রেফতার করা হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না এবং তাকে যথাশীঘ্র ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে হবে এবং থানার ভারপ্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে কি দিবেন, রিপোর্ট দিবেন। এই ক্ষেত্রে যে ক্ষেত্রে মামলার দুটি পক্ষ আদালতের কামরা থেকে বের হয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে অধিকতর শান্তিভঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107 এবং 151 ধারায় প্রসিডিং আইন যথোপযুক্ত। 107-এ আছে শান্তি রক্ষার মুসলেকা, আর 151-তে কি আছে, এটা প্রতিরোধের জন্য গ্রেফতার। তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের চেষ্টা করবে 149, ষড়যন্ত্র সম্পর্কে বলছে 150, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে কততে, 151। 152-তে চলে আসি আমরা, যে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। বাংলাদেশের অনেক স্থানে সরকারি স্থাবর অস্থাবর সম্পত্তি যেমন জমি জমা গাড়ি বাড়ি ও মালপত্র আছে। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার দেখতে পান তাহলে তিনি তা বন্ধ করার চেষ্টা করবেন। দণ্ডবিধির 430 থেকে 433 ধারায় এ জাতীয় অপরাধের বিবরণ পাওয়া যায়। তাহলে আমরা এক কথা মনে রাখবো যে সরকারি স্থাবর অস্থাবর সম্পত্তির যদি ক্ষতি সাধনের চেষ্টা করা হয় পুলিশ সেটা কি করবে, প্রতিরোধের চেষ্টা করবে। কত ধারায়? 152 ধারায়। সবশেষে যেটা আর একটি ইম্পর্টেন্ট সেটা হলো 153। ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজনের জন্য ব্যবহৃত বাটখারা মানে হলো যেটা ওই যে আমরা 1 কেজি 2 কেজি 3 কেজি পড়েন বলি আমরা লোকালি, বাটখারা, দাড়িপাল্লা, নিক্তি প্রভৃতি থানার ভারপ্রাপ্ত অফিসার তার থানার সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। তিনি যদি মনে করেন ওইগুলো খাঁটি নয়, তিনি যদি দেখেন না এগুলোতে কি আছে, ভেজাল আছে, তাহলে তিনি ওইগুলো আটক করতে পারেন এবং সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট এই আটকের সংবাদ দিবেন। তাহলে আমার মনে রাখতে হবে ভাই,
যে আপনার এলাকার গোপালগঞ্জের এলাকার মধ্যে বাজারে গিয়ে ওসি সাহেব পরীক্ষা করতে পারে যে কেউ ভেজাল দিচ্ছে কিনা, ওজনে কম দিচ্ছে কিনা, দাড়ি পাল্লাই একদিকে বেশি একদিকে কম আছে কিনা, এইগুলা পরীক্ষা করে এইগুলারে আটক করে ম্যাজিস্ট্রেটে খবর দিবে কে? থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ক্ষমতাটা একান্তই পুলিশের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। ব্যাখ্যা চলে আসি। দীর্ঘদিনের ব্যবহারের ফলে বাটখারা ক্ষয় হয়ে যেতে পারে এবং সেই ক্ষয় যদি খুব সামান্য হয় তাহলে এই বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে না। দীর্ঘদিনের ব্যবহারের ফলে কোনো বাটখারা কি হতে পারে? ক্ষয় হতে পারে, এবং সেই ক্ষয় যদি খুব সামান্য হয় তাহলে এটা খাঁটি নয় এটা বলা যাবে না। দণ্ডবিধি ত্রয়োদশ অধ্যায়ে বাটখারা ও পরিমাপক যন্ত্র বিষয়ক অপরাধের বিধান পাওয়া যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে চারটা ধারা, জাস্ট টাইটেল মনে রাখবো এইভাবে যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে 149, ষড়যন্ত্রের কথা 150, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে 151, সরকারি সম্পত্তির ক্ষতি প্রতিরোধ করবে 152, ওজন বাটখারা এগুলো পরীক্ষা করবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভেজাল থাকলে আটক করতে পারে, ম্যাজিস্ট্রেটে খবর দিতে পারে 153। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। অনলাইন অফলাইনে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা সরাসরি পরীক্ষায় চলে যাই, তারপরে পরীক্ষার পরে বাকিটা পড়বো। আজকে আমাদের 60 মার্কের পরীক্ষা, 30 মিনিট সময়, 30 মিনিট, বুঝছেন? ফৌজদারি মামলা দায়ের এবং পরবর্তী কার্যপদ্ধতি। দেখেন, যে কোনো ব্যক্তি কল দিবেন, দুইটি উপায়ে ফৌজদারি মামলা দায়ের করতে পারে। তিনি কোনো অপরাধ সংগঠন বিষয়ে থানার পুলিশের নিকট সংবাদ প্রদান করতে পারে, আন্ডারলাইন করবেন, বা তিনি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করতে পারেন। তাহলে ফৌজদারি মামলা দায়ের করা যায় দুই ভাবে, একটা হলো থানায় আর একটা ম্যাজিস্ট্রেটের কাছে বা কোর্টে। থানায় পুলিশের নিকট বল দিবেন, আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে পুলিশ, আন্ডারলাইন করবেন, 154 ধারার পদ্ধতি অনুসরণ করবেন। অর্থাৎ থানায় যদি আপনি আমলযোগ্য অপরাধের তথ্য দেন তাহলে অনুসরণ করবে পুলিশ কত? 154 ধারা। এবং আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রদান করা হলে বল দিবেন 155 ধারা অনুসরণ করে। তাহলে থানায় আপনি যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেন তাহলে অনুসরণ করবে 154, থানায় যদি আপনি আমল অযোগ্য অপরাধের তথ্য দেন তাহলে অনুসরণ করবে কত? 155। থানায় দুই অপরাধের ক্ষেত্রে দুই টাইপের, মনে রাখতে হবে। অন্যদিকে কোন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আমলযোগ্য বা আমল অযোগ্য উভয় ধরনের বিষয় নালিশ করতে পারে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 200 ধারার পদ্ধতি অনুসরণ করে। ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আমলযোগ্য দেন বা আমল অযোগ্য দেন, ম্যাজিস্ট্রেট উভয় ক্ষেত্রে অনুসরণ করবে কত ধারা? 200 ধারা। ওনার কাছে উনি 200 ধারাই, ওনার আলাদা ধারার বিধান নাই। প্রকৃতপক্ষে পুলিশের নিকট অপরাধ সংগঠন বিষয়ে সংবাদ দেওয়া হোক বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হোক, চূড়ান্তভাবে ম্যাজিস্ট্রেটই 190 ধারায় অপরাধটি আমলে নিবে। তবে মামলাটা থানায় হোক বা কোর্টে হোক, ওই মামলাটা আমলে নিবে ম্যাজিস্ট্রেট কত ধারায়? 190 ধারায়। আমলে নেওয়া অর্থ হলো, সামনে আমরা বিস্তারিত পড়বো, আমলে নেওয়া অর্থ হলো কোনো বিষয় ধরে নেওয়া যে এই ধরনের ঘটনা আসলেই ঘটেছে। আমলে নেওয়ার জন্য মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করা হয়। আমরা চলে আসি এরপরে নিচে, একটা শখ আছে দেখেন, ফৌজদারি মামলা দায়ের। ফৌজদারি মামলা দায়ের এখানে আছে, প্রথমে দেখাইছে যে পুলিশকে আমলযোগ্য অপরাধের তথ্য দিলে 154, পুলিশকে আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে কত? 155। আর ডান সাইডে বলছে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের ও ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশকারী জবানবন্দি গ্রহণ, এটা কত? 200। তবে নিচে বলছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ, তবে যেভাবেই শুরু হোক না কেন আমলে গ্রহণ করে কত ধারায়? 190 ধারায়। সো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে যে থানায় যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেন, পুলিশ কত ধারার বিধান অনুসরণ করবে? 154। আমল অযোগ্য দিলে 155। আর ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য বা আমল অযোগ্য যেভাবেই দেন না কেন কত? 200। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ কত? 190। পড়লে মনে থাকে না, বারবার পড়েন, নাম্বার পরীক্ষায় কম পাচ্ছেন, এগুলা কোনো বিষয় না। আপনার যে প্রসিডিউর, মানে যেটা আপনার করণীয় সেটা হলো বারবার দেখতে হবে, বুঝছেন? সময়ের বিবর্তনে সবকিছু ঠিক হয়ে যাবে, বাট সময় দিতে হবে। আচ্ছা,
তো নিম্নে পুলিশের নিকট মামলা, আচ্ছা বিগত বছরের প্রশ্ন দেখেন 2021 সালে 14 BGS পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 কোন দুইটি ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা যায়? এখানে উত্তর হচ্ছে 154 আর 154 তো হচ্ছে থানায়, আর 200 কোথায়? আদালতে, ম্যাজিস্ট্রেটের কাছে। তারপরে আমরা পরের পেজে চলে আসেন যে থানায় পুলিশের নিকট মামলা দায়ের, আমলযোগ্য মামলার সংবাদ বাম সাইডে আছে দেখেন 154 ধারা। যখন আপনি মানে থানায় আমলযোগ্য অপরাধের সংবাদ দিবেন, তিনি সেটাকে অনুসরণ করবে কত ধারা? 154 ধারায় অ্যাকচুয়ালি ওখানে এফআইআর রেকর্ড করে, এবং ওই মামলার তদন্ত করবে কততে? 156। মানে 54 পরের ধাপই হচ্ছে 56। আর আমল অযোগ্য অপরাধের তথ্য যদি দেন, অনুসরণ করবে কত? 155। আর ওই মামলায় তদন্ত করবে 155(2)। এখন থেকে মনে রাখতে হবে, থানায় যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেন 154, তারপর অনুসরণ করবে কত? 156। আর আমল অযোগ্য অপরাধের তথ্য দেন 155, তারপরের ধাপ কত? 155(2). ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী পুলিশকে আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয় ধরনের মামলা বা অপরাধ সংগঠনের সংবাদ প্রদান করা যায়। পুলিশকে আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে পুলিশ 154 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে, অন্যদিকে পুলিশকে আমল অযোগ্য অপরাধের সংবাদ দিলে সেক্ষেত্রে 155 ধারা অনুসরণ করে। চলে আসি ধারা 154, খুবই গুরুত্বপূর্ণ। আমলযোগ্য মামলার সংবাদ, ইনফরমেশন ইন কগনিজেবল কেসেস, ব্র্যাকেটে লিখে রাখেন এফআইআর। এফআইআর কথাটার উল্লেখ ফৌজদারি কার্যবিধির 154 ধারায় নাই, বাট 154 ধারায় প্রকৃতপক্ষে এফআইআর রেকর্ড করা হয়। তাহলে যে বলতে পারেন স্যার এফআইআর অর্থ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর কথাটার উল্লেখ আছে পিআরবি তে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, বুঝছেন? কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এফআইআর রেকর্ড করে, বাট এখানে কথাটা কি আছে? আমলযোগ্য মামলার সংবাদ। এখানে সরাসরি এফআইআর শব্দটা উল্লেখিত হয়নি। আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা সংগঠন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য পুলিশ ফৌজদারি কার্যবিধির 154 ধারায় গ্রহণ করে। আমলযোগ্য অপরাধ সংগঠনের তথ্য পুলিশের নিকট মৌখিক বা লিখিত আকারে প্রদান করা যায়। এটা বলতেন কিভাবে? যদি বলে যে কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হলে কিভাবে তথ্য দিবেন? মৌখিক বা লিখিত আকারে। আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি সেটা বলছে কততে? 154। 154 ধারায় বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মৌখিকভাবে প্রদান করা হলে, আমরা তো জানি মৌখিকভাবেও দেওয়া যায়, লিখিতভাবেও দেওয়া যায়। যদি আপনি মৌখিকভাবে দেন তাহলে কি হবে? তিনি বা তার নির্দেশনায় লিখিত আকারে লিপিবদ্ধ করা হবে। যদি মৌখিকভাবে দেন তাহলে কিভাবে? লিখিত আকারে সেটা কি করবে? লিপিবদ্ধ করবে। মানে উনি যে বলবে যে আমার অমুক জায়গায় অমুক অমুকরে হত্যা করছে, ওনার কথা মতো থানায় একজন এটা কি লিখবে, এবং সংবাদদাতাকে, এই যে সংবাদটা দিল তারা বলে সংবাদদাতা। সংবাদদাতার ইংরেজি হচ্ছে ইনফরমেন্ট, ইংরেজিতে বলে ইনফরমেন্ট, INFORMANT, ইনফরমেন্ট। এবং এমন প্রত্যেকটি সংবাদ তা লিখিত আকারে দেওয়া হোক বা লিখিত আকারে লিপিবদ্ধ করা হোক, আন্ডারলাইন করবেন, সংবাদদাতা কর্তৃক স্বাক্ষর করাবে। যার কথা মতো এটা লেখা হলো তারে ওইটাই কি করবে? সে ওখানে স্বাক্ষর করবে, এবং থানায় রক্ষিত বহিতে বা সরকার কর্তৃক নির্ধারিত ফরমে অনুসারে উক্ত তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে। থানায় একটা লিখিত বই আছে, ওটা বলে বিপি 27 ফর্ম। বিপি 27 ফর্মে এটা কি করবে? লিপিবদ্ধ করবে। বুঝতে পারছেন? একটু কাহিনীটা হচ্ছে এরকম, আমি আগে একটু বোঝাই নেই। ধরেন এজাহার শব্দটা মোটামুটি সবাই শুনছেন। এজাহার আরবি শব্দ, এর অর্থ হলো দরখাস্ত। কি বলেন? দরখাস্ত। এজাহার হলো যে ধরেন যখন কোন আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে, তাহলে আপনি যদি লিখিত আকারে নিয়ে যান এটা লিখিত এজাহার। আর মৌখিক আকারে যখন আপনি থানায় গিয়ে বলতেছেন, তখন থানার যে দায়িত্বশীল কর্মকর্তা উনি এটা লিখে নিচ্ছে, তখন এটা এজাহার হচ্ছে। এজাহারে স্বাক্ষর করবে সংবাদদাতা বা এজাহারকারী। এজাহারের বিষয়বস্তু যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপি 27 ফর্ম, মানে সরকারের একটা বই আছে, বিপি 27 ফর্মে এজাহারের বিষয়বস্তুর সারাংশ যখন লিপিবদ্ধ করবে,
তখন এজাহার হয়ে যাবে এফআইআর। বুঝেন কিনা? এফআইআর যখন হলো তার মানে অফিসিয়ালি এজাহারটা রেকর্ড হয়ে গেছে। এফআইআর এ স্বাক্ষর করবে যিনি এজাহার দায়ের করছে সে প্লাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু এজাহারে স্বাক্ষর করে শুধুমাত্র কয়জন? একজন। আর এফআইআর এ স্বাক্ষর করে কয়জন? বুঝতে পারেন? তাহলে টেকনিক্যালি এজাহার আর এফআইআর কিন্তু প্রকৃতপক্ষে এক জিনিস না। এজাহার হচ্ছে একেবারেই শুরুর জিনিস, আর এজাহারের সংক্ষিপ্ত রেকর্ড করা হয় কোথায়? এফআইআর এ। এজাহারে স্বাক্ষর করে শুধু এজাহারকারী, আর এফআইআর এ স্বাক্ষর করে সংবাদদাতা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কি আপনার সান্দিদা আপনি কি কম পাইছেন এই কারণে মন খারাপ? শুনেন, আপনি একেবারেই প্রিলিমিনারি স্টেজে আসছেন। আপনি এই জায়গা প্রো লেভেলে মানে এসেই প্রথমে অনেক বেশি এক্সপেক্ট করা যাবে না। এই জায়গায় আপনি আমার বিবেচনায় আপনি 20 পাইছেন, অনেক পাইছেন। সো এখানে মন খারাপ করবেন না। আপনার যে ওই চেষ্টাটা, মন খারাপটারে মানে ভালো কাজে ব্যবহার করতে হবে। মন খারাপ করে হতাশ হয়ে যেন আবার পড়ালেখা ছেড়ে দিয়েন না, ঠিক আছে? মন খারাপ মানে হলো আরো শানিত হন, আরো শানিত হন। আর আমার প্রশ্ন যারা একবার অভ্যস্ত হবেন তাদের জন্য সহজ, কিন্তু যারা একেবারে ফার্স্ট টাইম আসছেন তাদের এটার সাথে অভ্যস্ত হইতে কি সময় লাগবে। আচ্ছা, এজাহারে চলে আসি আমরা। এজাহার আমলযোগ্য অপরাধ সংগঠনের, আন্ডারলাইন করবেন, মৌখিক বা লিখিত তথ্য যা প্রাথমিকভাবে পুলিশের নিকট পৌঁছায় তাই হলো প্রাথমিক তথ্য। পুলিশ রেগুলেশনে 243, মানে যেটা আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 154, সেটা পুলিশ রেগুলেশনের কত? 243। আমলযোগ্য অপরাধ সংগঠনের প্রাথমিক তথ্য সম্পর্কে বল দিবেন পরিচিত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, যিনি ঘটনাটি শুনেছে, দেখেছে, কোন মৌখিক বা লিখিত আকারে তিনি মৌখিক বা লিখিত আকারে থানা ভারপ্রাপ্ত অফিসারের নিকট সংবাদটি দিতে পারে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এজাহার অ্যাকচুয়ালি কে দায়ের করতে পারে? ফৌজদারি মামলার এজাহার পরিচিত ব্যক্তি পারে, যিনি ঘটনাটি শুনছে, যিনি ঘটনাটি দেখছে, যে কোনো কেউ এজাহার দায়ের করতে পারে। স্বয়ং তার ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগবে এমন কোনো কথা নাই। সংবাদটি মৌখিক আকারে দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বা তার নির্দেশনা লিখিত হবে, আন্ডারলাইন করবেন, সাদা কাগজে, এবং সংবাদদাতাকে পড়ে শোনাতে হবে। আমলযোগ্য অপরাধ সংগঠনের লিখিত এই সংবাদ বা মৌখিকভাবে প্রদত্ত এই লিখিত সংবাদ এজাহার বা দরখাস্ত নামে পরিচিত। যে ব্যক্তি বা সংবাদদাতা এজাহার দায়ের করে সেই ব্যক্তি এজাহারে স্বাক্ষর করবে। তাহলে এজাহারে স্বাক্ষর করবে কয়জন? একজন। এবার চলেছি এফআইআর। প্রাথমিক তথ্য বা এজাহারটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে শুধুমাত্র তখনই উক্ত অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করা হয়। এজাহারে উল্লেখিত তথ্য ব্যবহার করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণ ফর্ম পূরণ করে আমলযোগ্য অপরাধের তথ্যটি তথা বিপি, আন্ডারলাইন করেন, বিপি ফর্ম নং 27 রক্ষিত করা হয়। বিপি ফর্ম কত? 27। বিপি ফর্ম না, বিপি ফর্ম মানে বাংলাদেশ পুলিশ ফর্ম, ফরম হবে, এই জায়গা বানানটা ঠিক নাই, ফরম। এটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে, অনেক ফরমের তালিকা আছে, তার মধ্যে এই ফর্মটা হলো কত? 27। বিপি ফর্ম নং 27 প্রাথমিক তথ্য বিবরণী নামে পরিচিত। প্রাথমিক তথ্য বিবরণীতে অভিযুক্তের নাম, জ্ঞাত বা অজ্ঞাত, শাস্তিযোগ্য ধারা, আইন, অপরাধ, সংগঠনের স্থান, সময়, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, জব্দ মালামালের তালিকা ইত্যাদি উল্লেখ করা হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে, আন্ডারলাইন করবেন, এটা বিবিআই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে এবং উক্ত বিবরণীর পাদদেশে সংবাদদাতার স্বাক্ষর বা টিপসই থাকবে। তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকবে এবং সেই সাথে সাথে সংবাদদাতার স্বাক্ষর বা কি থাকবে? টিপসই। এইভাবে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তাকে এফআইআর কেস বলে। এটাকে বল দিবেন পুলিশ কেসও বলা হয়। এমন মামলা, আন্ডারলাইন করবেন, জেনারেল রেজিস্ট্রিতে তালিকাভুক্ত করা হয়, তাই এটাকে জিআর কেসও বলা হয়। একটু যদি এইভাবে বুঝাই, শুনেন, যে যখন কোন আমলযোগ্য অপরাধ সংগঠিত হলো, প্রথমে সেটারে এজাহার হিসেবে নিয়ে গেছে থানায়। এজাহারের যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার যে অফিসিয়াল বই আছে সেই বইতে যখন এজাহারের বিষয়বস্তু রেকর্ড করে নিছে তখন সেটা হচ্ছে এফআইআর। ওই অবস্থায় ওই মামলাটাকে বলে এফআইআর কেস বা পিএস কেস। পিএস কেস মানে হলো পুলিশ স্টেশন কেস। কি বলেন? এফআইআর কেসও যা, পুলিশ স্টেশন কেসও কি তাই। এফআইআর রেকর্ডের 24 ঘন্টার মধ্যে ওইটা চলে যাবে জিআরও অফিসে। ওখানে গিয়ে ওই এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস আবার জিআরও অফিসের যে বই আছে সেখানে গিয়ে নিবন্ধিত হবে।
তখন এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেসটা রূপ নেবে কিসে? জিআর কেস। বুঝছেন? তাহলে এজাহার হচ্ছে প্রথম, এজাহার রূপ নিচ্ছে এফআইআর বা পুলিশ স্টেশন কেস। এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস পরবর্তীতে রূপ নিচ্ছে কিসে? জিআর কেসে, জেনারেল রেজিস্টার্ড কেস। জিআর মামলায় পক্ষ হিসেবে সংবাদদাতার নাম থাকে না, আন্ডারলাইন করবেন, বরং সংবাদদাতার নামের পরিবর্তে পক্ষ হিসেবে রাষ্ট্র ব্যবহার করা হয়। জিআর মামলা যেগুলা, এই মামলাগুলো যে সংবাদদাতা যদি প্রভাস হয়, এ জায়গায় প্রভাসের নাম থাকবে না, এ জায়গায় থাকবে কি? রাষ্ট্র বনাম অমুক। অর্থাৎ জিআর মামলায় পক্ষ হিসেবে রাষ্ট্রের নাম থাকে, যেমন রাষ্ট্র বনাম রশিদ এবং অন্যান্য। তাহলে আপনারা কি এজাহার, এফআইআর কেস, পুলিশ স্টেশন কেস আর জিআর কেসের পার্থক্য বুঝছেন? এই তাহমিনা বলেন তো, এজাহার থেকে জিআর পর্যন্ত। এজাহার হচ্ছে সংবাদ, মানে সংবাদদাতা এজাহার বলতেছি। এজাহার করে হচ্ছে যে ঘটনা সম্পর্কে জানে বা পরিচিত ব্যক্তি কখনো লিখিত বা, তারপরে এজাহার কখন এফআইআর হচ্ছে বলেন? এজাহার যখন ডিপি ফর্ম 27 হবে তখন হবে এজাহার, এফআইআর। বলেন তারপর হচ্ছে তো বলেন। এরপর হচ্ছে স্যার এফআইআর যখন স্বাক্ষর করতে হচ্ছে 2 জন এফআইআর। স্বাক্ষরটা করতে কাজ নাই, আগে এজাহার, পরে থানায় গেলে হচ্ছে এফআইআর, থানারটা কোর্টে গিয়ে জিআরও অফিসে গিয়ে নিবন্ধিত হলে তখন হয়ে যায় কি? জিআর। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। এফআইআর কার নিকট দায়ের করা যায়? স্থানীয় থানা। কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রদত্ত এজাহার বলছে জাস্ট, এজাহারে স্বাক্ষর করবে কে? যদি বলতো এফআইআর, তাহলে স্বাক্ষর করতে কয়জন? 2 জন। চলে আসি আমরা 155। আমল অযোগ্য মামলার সংবাদ, ইনফরমেশন ইন নন কগনিজেবল কেসেস। আমল অযোগ্য মামলার সংবাদ, আমল অযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য মামলা সম্পর্কিত কোনো তথ্য থানায় পুলিশের নিকট প্রদান করা হলে পুলিশের দায়িত্ব সম্পর্কে 155 ধারায় আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 155 ধারায় 2টি উপধারা আছে। প্রথমে কি বলছে দেখেন, 155 ধারায় বলা হয়েছে আমল অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রদান করা হলে থানায় রক্ষিত বহিতে তিনি ওই তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবেন, এফআইআর এর মতোই। বাট ওখানে ফর্ম নাম্বার হচ্ছে 27 আর এখানে ফর্ম নাম্বার হচ্ছে 65। ওই জায়গা হয় এফআইআর, 155 তবে জিডি। সংবাদদাতাকে এরপর ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতারে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাচ্ছে না, কিন্তু জিডির ক্ষেত্রে সংবাদদাতারে কোথায় পাঠাচ্ছে? ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাচ্ছে। হ্যালো হ্যালো। তাহলে আমরা 155(2)টা একটু পড়ি দেখেন। 155(2) ধারায় বলা হয়েছে এমন মামলা বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে, আন্ডারলাইন করবেন, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে। প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত কোন পুলিশ কর্মকর্তা তদন্ত করবে না। প্রথম বা দ্বিতীয় শ্রেণীর কি? ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত। এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে 155 ধারায় যদি জিডি দায়ের করা হয় বা আমল অযোগ্য অপরাধের তদন্ত করতে হলে অনুমতি দিতে পারে কে কে? প্রথম আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে না। সুতরাং এটা পরিষ্কার যে কোন পুলিশ অফিসার স্ব উদ্যোগে সুমোটো আমল অযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে না। এমন অপরাধের বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে, আন্ডারলাইন করবেন, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করতে পারে, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করতে পারে। বসেন, এক জায়গায় বসেন। তো তাহলে আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে ভাই, যে আমলযোগ্য অপরাধের তথ্য দিলে কত? 154। এই মামলায় তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই, তদন্ত শুরু করবে 156-তে। আর আমল অযোগ্য অপরাধের তথ্য দিলে অনুসরণ করবে 155। এটা তদন্ত করতে অনুমতি লাগবে কার? প্রথম বা দ্বিতীয় শ্রেণীর। এই তো পুলিশের নিকট যে অপরাধের তথ্য দেওয়া হয়েছে তা আমলযোগ্য অপরাধ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধী প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত না করে 155 ধারা অনুযায়ী প্রাথমিক তথ্যটি সারমর্ম থানায় রক্ষিত ফর্ম নং BP 65 নাকি
এই যে বা সাধারণ ডায়েরিতে জেনারেল ডায়েরি এন্ট্রি, জিডি শুনেছেন না আপনারা? জিডি, তাহলে জিডি করতেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 155। 155 লিপিবদ্ধ করবে এবং অভিযোগ সহ সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। সাধারণ ডায়েরিতে জিডি স্বাক্ষর করবে সংবাদদাতা। এইভাবে 155 ধারার অধীন যে মামলা শুরু হয় তার নন জিআর মামলা নামে পরিচিত। বুঝছেন? তাহলে 54তে যে মামলা হচ্ছে পরবর্তীতে তার নাম হচ্ছে কি? জিআর। আর 55তে যে মামলা হচ্ছে পরবর্তীতে নাম কি হচ্ছে? নন জিআর। কালকে জানো কে বললো সি এর আর জি এর? কে বললো আপনাদের এই জায়গায়? বিথিকা বিশ্বাস না? মানে সি এর জি এর। যাই হোক দেখেন। আচ্ছা, তো তাহলে আমরা এখানে যদি চলে আসি নাম, একটা পার্থক্য যদি দেখেন, 154 ধারায় দায়েরকৃত মামলা এফআইআর কেস পুলিশ স্টেশন কেস বলে, ঠিক আছে, পুলিশ কেস বা জিআর নামে পরিচিত। আর 55 ধারায় যেটা নন জিআর, নন এফআইআর বা নন কগনিজেবল কেস। তদন্ত আমলযোগ্য মামলার ক্ষেত্রে 156 এক ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে। আর আমলযোগ্যের ক্ষেত্রে কত? 155 2 ধারায়। গ্রেফতার ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না। বুঝছেন? জেনে রাখা ভালো, যদি দেখেন জেনে রাখা ভালোতে যা আছে আমরা ইনশাল্লাহ পারি। তারপরও একটু যদি দেখি, পুলিশ আমলযোগ্য অপরাধের সংবাদ গ্রহণ করে 154 ধারায়, আর আমল অযোগ্য অপরাধের সংবাদ গ্রহণ করে কত? 155। পুলিশ আমলযোগ্য মামলা তদন্ত শুরু করে কততে? 156 1। আর আমল অযোগ্য মামলা তদন্ত শুরু করে 155 2। সংবাদদাতা এজাহারে স্বাক্ষর করবে, সংবাদদাতা এজাহারে স্বাক্ষর করবে। প্রাথমিক তথ্য বিবরণীতে স্বাক্ষর করবে, এটা আন্ডারলাইন করবেন, সংবাদদাতা এবং থানার কর্মকর্তা। তাহলে এজাহারে স্বাক্ষর করে কে? একজন। আর এফআইআর এ 2 জন। এই যে এই কথাটার পাশে একটু লেখেন সিআরপিসি প্লাস পিআরবি। সিআরপিসি প্লাস পিআরবি যে সংবাদদাতা বা থানার কর্মকর্তা না, এটার পাশে লেখেন সিআরপিসি প্লাস পিআরবি। সংবাদদাতার নিচে লেখেন সিআরপিসি, আর থানার কর্মকর্তার নিচে লেখেন পিআরবি। লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। মানে আমরা তো জানি যে এফআইআর এ স্বাক্ষর করে কয়জন? 2 জন। সংবাদদাতাও করে, আবার কি করে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করে। এখন আপনি যদি সিআরপিসির 154 ধারা দেখেন, ওই জায়গায় শুধু বলা আছে সংবাদদাতা স্বাক্ষর করবে। আর পিআরবি যদি দেখি, তাইলে ওই জায়গায় বলা আছে এফআইআর এ স্বাক্ষর করবে সংবাদদাতার সাথে সাথে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে দুইটার কম্বিনেশনে 2 জন। সিআরপিসি তে বলছে শুধু কার কথা? সংবাদদাতা। আর পিআরবি তে বলছে কার কথা? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারায় আমলযোগ্য মামলার কথা উল্লেখ আছে? কোন ধারায়? 155। 2 নম্বর দেখেন, কোন মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা ও আমলযোগ্য মামলা তদন্ত করতে পারবে না যদি সে অনুমতি না নেয়। কে? দারুণ প্রশ্ন। দেখেন মহানগর এলাকায় কি দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে? প্রথম দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট না। আছে? নাই। তাহলে মহানগর আছে শুধু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নাম কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে ওই জায়গায় অনুমতি দেবে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝছেন? বাদ বাকি যে প্রশ্ন আছে পারবেন ইনশাল্লাহ। সেলফ প্র্যাকটিসে যা আছে মোটামুটি ইম্পর্টেন্ট সবই। 12 নম্বর প্রশ্নটা দেখেন, জিআর এর পূর্ণ রূপ হলো জেনারেল রেজিস্টার্ড, ঠিক আছে। আর সিআর মামলা করে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেইন রেজিস্টার্ড, ওই যে নিচে আছে। সিআর এর পূর্ণ রূপ কি? কমপ্লেইন রেজিস্টার। জিডি এর পূর্ণ রূপ কি? জেনারেল ডায়েরি। চলে আসেন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, কোনো প্রশ্ন আছে নাকি আপনাদের? বলেন। এটা আপনাদের কমন সেন্স। এটা যে শুধু পরীক্ষার জন্য জরুরি তা না। ধরেন আপনি কোর্টে যান, এ জায়গার অধিকাংশই কোর্টে যান, সিনিয়রের সাথে সাথে আছেন। এখন আপনি জিআর মামলা, এফআইআর এগুলো যদি না বুঝেন, তাহলে আবার লজ্জায় কারো কাছে জিজ্ঞেসও করতে পারতেছেন না। আবার সিনিয়রের কাছে জিজ্ঞেস করলে দেবেন ধমক যে তোমার কি এই জিনিস শিখাতে আনছি এই জায়গা জগায়। তাহলে
প্রথমে থেকে এজাহার, পরে হয় এফআইআর, এফআইআর এর নাম পুলিশ স্টেশন কেস, তারপরে হয় জিআর। আর জিআর প্রথমে হয় আমল অযোগ্যের ক্ষেত্রে 155 প্রথমে হয় জিডি, তারপরে হয় কি নন জিআর বা নন এফআইআর, একই কথা। তো কোনো প্রশ্ন আছে তানভীর সাহেব? মনে মনে ভাবতেছেন যে ছাড়ে না কেন? আচ্ছা দাঁড়ান, ছেড়ে দেওয়ানি। আচ্ছা এখন আসেন ধারা 200 আর 203, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ। এতক্ষণ আমরা জানলাম যে থানায় আমলযোগ্যের ক্ষেত্রে কি করে, আমল অযোগ্যের ক্ষেত্রে কি করে। এখন আমরা জানবো যে ম্যাজিস্ট্রেটের কাছে যখন নালিশ করা হয়, একটু আগে আমরা এটা জানছি যে ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, উনি অনুসরণ করে কত ধারা, 200 ধারা। যারা কোর্টে যান তারা যে দেখবেন বলে যে ফাইলিং শুরু হয়েছে, মামলা ফাইলিং এর সময় যে বাদীরে ডাকে যে অমুক আসেন, দাঁড়ানোর পর সে কাঠগড়ায় দাঁড়ায়, উকিল সাহেব বলে যা বলিব সত্য বলিব, পড়ানোর পরে জিজ্ঞেস করে নাম কি, বয়স কত, স্বামীর নাম কি, আসামি কে কে, সাক্ষী কয়জন, কি হয়েছে বলেন। বলার পরে উনি উনার মতো বলছে, আবার ম্যাজিস্ট্রেট সাহেবের ব্যাপারে এটা কি লিখতেছে। সব শেষে উকিল সাহেব বলে যে ইওর অনার এই অপরাধ হয়েছে, আমরা একটা ওয়ারেন্ট ইস্যু করতে মর্জি হয় বা একটা সমন দিতে মর্জি হয় বা তদন্ত দিতে মর্জি হয়, এক এক ধরনের এক এক জিনিস চাই। তো এই যে জবানবন্দিটা তার কাছ থেকে রেকর্ড করতেছে, এই জবানবন্দি রেকর্ড করতেছে ফৌজদারি কার্যবিধির 200 ধারায়, এবং এই জবানবন্দি রেকর্ড করা কি বাধ্যতামূলক, ঠিক আছে। আমাদের এই রস্বইকার দিলে আরিফ সাহেবের মতো কথা একটু জোর হয়, বাধ্যতামূলক। আচ্ছা এখন দেখেন, তাহলে এই জায়গায় একটা শখের মতো আছে, মানে একটা যে নালিশ দায়ের কত, সবার উপরে কত লেখা 200। এখন নালিশ দায়ের করলে প্রথমে যে কাজটা করতে পারে সেটা হলো, দেখেন প্রথমে আছে অপরাধ আমলে নেওয়া, কত ধারা আছে 190। এখন অপরাধ আমলে নেওয়া মানে কি? অপরাধ আমলে নেওয়া মানে হলো যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে জবানবন্দিতে যা যা বলছে এগুলো সত্য, মানে এরকম ঘটনা আসলেই ঘটছে, তাহলে উনি ওটা আমলে নিবে কত ধারায় 190 ধারায়। আর আমলে নেওয়া মানেই একেবারে এই যে ডান সাইডে আছে দেখেন প্রসেস ইস্যু করা 204 ধারায়। আমলে নেওয়া মানেই হলো হয় সমন দিবে না হলে কি দেবে। তাহলে যদি কোনো মামলা আমলে নাই, ম্যাজিস্ট্রেট আমলে নেওয়া মানে কি, প্রাথমিকভাবে ধরে নিছে এই ঘটনা ঘটছে। আর আমলে নেওয়া মানেই কি দেওয়া, সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। তাহলে 190 এর সাথে সম্পর্ক আছে কার, 204 ধারা। বইয়ের কোথাও পাবেন না ওই জায়গায় বলতেছে আমলে নেওয়া। আর আমলে নেওয়া জিনিসটা কি, এটা বাস্তবে যায় দেখতে হবে। আমলে নেওয়া মানেই হলো সমন অথবা ওয়ারেন্ট দেওয়া, কততে 204-এ, বুঝছেন। এখন এফআইআর ভুক্ত করে তদন্তের নির্দেশ দিতে পারে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে। ম্যাজিস্ট্রেট যদি দেখে আমলে নাই, উনি দেখছে যে এই মামলাটা সিআর ফরম্যাটে হওয়া উচিত না, এটা থানায় হওয়া উচিত, কারণ এটা গুরুতর প্রকৃতির মামলা, হত্যা মামলা, তাহলে উনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারে বলবে যে তুমি এটা এফআইআর হিসেবে রেকর্ড করো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা 154 ধারা অনুসারে এফআইআর হিসেবে কি করবে, রেকর্ড করবে। তখন এটা সিআর থাকলো না, এটা হয়ে যাবে কি জিআর, বুঝলেন। তাহলে 200 ধারা জবানবন্দি নেওয়ার পরে প্রথমে আমলে নিতে পারে, আমলে না নিয়ে কোথায় পাঠাই দিতে পারে, থানায় পাঠাই দিতে পারে। কিসের জন্য, এফআইআর হিসেবে রেকর্ডের জন্য। আচ্ছা ধরেন আমলেও নেয় নাই, এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশও দেয় নাই, পরের যে ধাপ প্রসেস বা সমন, প্রসেস ইস্যু স্থগিত করা, প্রসেস ইস্যু স্থগিত করে এই জায়গায় লেখা 202, এ জায়গায় একটা কথা লেখেন তদন্ত বা অনুসন্ধানের আদেশ। 202 এর আশেপাশে একটু লিখে রাখেন তদন্ত বা অনুসন্ধানের আদেশ। তদন্ত বা অনুসন্ধানের আদেশ লিখেন। এটার অর্থ হলো যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনি আমলেও নেয় নাই, উনি এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশও দেয় নাই, কিন্তু ওনার কাছে সত্য মনে হচ্ছে না, মিথ্যাও মনে হচ্ছে না। ডাক্তারের কাছে যখন আপনি গেছেন, ডাক্তার যখন নিজে নিজে রোগ নির্ণয় করতে পারতেছে না, তখনই উনি কিসের নির্দেশ দেয়, টেস্ট করতে দেয়। তাহলে তদন্ত বা অনুসন্ধান হলো ম্যাজিস্ট্রেটের টেস্ট। তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারে দিতে পারে, এলাকার চেয়ারম্যানরে দিতে পারে, সমাজসেবা কর্মকর্তারে
দিতে পারে, যে কেউ যৌক্তিক মনে করলে তাহলে তদন্তের নির্দেশ দিতে পারে। তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন যখন আসবে তখন যদি মনে হয় যে সত্য, তাহলে ওটা উনি কি করতে পারে, আমলে নিতে পারে। আর যদি মনে হয় যে মিথ্যা, তাহলে কি করতে পারে, খারিজ করতে পারে। আচ্ছা, তারপরে দেখেন নালিশ খারিজ 203 বা 204-3। খারিজ মানে কি, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যখন মনে হয়েছে যে এরকম কোনো ঘটনা আসলে ঘটে নাই, ও যে কথা বলতেছে এটা হলো মিথ্যা, তাহলে সাথে সাথে নালিশ কি করে দিবে, খারিজ করে দিবে। খারিজ আছে কত ধারায়, 203। এখন একটা জিনিস যদি দেখেন, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর ইচ্ছা করলে আমলে নিতে পারে, ইচ্ছা করলে খারিজও করতে পারে। আবার আমলে না নিয়ে খারিজ না করে তদন্ত অনুসন্ধানের নির্দেশ দিতে পারে, তদন্ত অনুসন্ধান রিপোর্ট আসার পরও খারিজ করতে পারে বা আমলে নিতে পারে। তার মানে সরাসরি খারিজ করতে পারে, আবার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেও খারিজ করতে পারে। সরাসরি আমলে নিতে পারে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেও কি আমলে নিতে পারে। আর একটা যদি আমরা দেখি নালিশ ফেরত। নালিশ ফেরতটা হলো যে মামলা করার কথা যে আদালতে, আপনি ভুল ক্রমে করছেন আর এক আদালতে, তখন তার তো আর বিচারের এখতিয়ার নাই, তাহলে উনি এটা পাঠাই দিবে যে আদালতে মামলা অ্যাকচুয়ালি দায়ের করা যায় সে আদালতে। এটাই হলো নালিশ ফেরত। কত ধারা আছে, 201। তো যারা একেবারে প্রথম করতেছেন, অসম্ভব কিছু না, একটু মনে রাখতে মনে হতে পারে জটিল, বাট আমরা চেষ্টা করতেছি সহজভাবে উপস্থাপনের, যে 200 ধারা জবানবন্দি নেওয়ার পর আমলে নিতে পারে অথবা খারিজ করতে পারে নাকি। আর আমলে নেওয়া মানেই 190তে আমলে নেওয়া মানে হলো 204-এ প্রসেসিং সমনত বরে। এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে 156-3। তদন্ত অনুসন্ধান করতে পারে 202। খারিজ করতে পারে 203। আর ফেরত দিতে পারে 200। আর জবানবন্দি নিতে কত ধারায়, 200 ধারায়। তো এই জায়গায় একটু পড়ি, দেখেন আর একটু পড়ি তারপরে। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে 200 ধারার অধীন নালিশকারী জবানবন্দি গ্রহণ করবে, পাইছেন। 190-1 ক ধারার অধীন অপরাধ আমলে নিতে পারে, এটা আমরা জানি। যেটা আমরা উপরে পড়ি নাই সেটা হলো এটা, দেখেন 192 ধারায়, পাইছেন। 192 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট গোল দিবেন অনুসন্ধান বা বিচারের জন্য মামলা প্রেরণ করতে পারে। যখন আপনি মামলাটা দায়ের করছেন সরাসরি সিজিএম এর কাছে বা সিএমএম এর কাছে, তখন ওনারা ওই মামলাটা অনুসন্ধান বা বিচারের জন্য তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে বদলি করতে পারে। কত ধারায়, 192 ধারায়। ব্র্যাকেটে একটু লিখে রাখেন আমলে নেওয়ার পরে, আমলে নেওয়ার পরে। দেখেন 192 থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন আসবে যে 192 ধারায় মামলা স্থানান্তর করে কে, সিজিএম বা সিএমএম। কার কাছে করে, অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য করে, তো অনুসন্ধান বা বিচার। অনুসন্ধান বা বিচার কখন করে, আমলে নেওয়ার পরে। আচ্ছা, তারপরে দেখেন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে অপরাধ আমলে না নিয়ে প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের এখতিয়ারভুক্ত থানায় প্রেরণ করতে পারে, এটা 156-3। এটা তো আমরা জানি নাকি। আমলে নেওয়ার এখতিয়ার না থাকলে আন্ডারলাইন করবেন, 201 ধারায় কি দিতে পারে, নালিশ ফেরত দিতে পারে। 202 ধারায় প্রসেস ইস্যু স্থগিত, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস করে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। 202 ধারায় তদন্তের পর চূড়ান্ত রিপোর্ট দিলে অভিযুক্তকে কি দিতে পারে, অব্যাহতি দিতে পারে। অভিযোগ এটা গোল দিবেন 202(2) খ। 202(2) খ। অব্যাহতি হলো কি, আমি একটু বুঝাই শুনেন। ধরেন একজন ব্যক্তি মামলা করছে 5 জন আসামির নামে। এখন ক খ গ ঘ উম, ম্যাজিস্ট্রেট ওই সময় তদন্তের আদেশ দিছে যে তদন্ত করুক। তদন্ত রিপোর্টে আসছে যে ক খ গ ঘ উমর মধ্যে ক খ গ তদন্তে নাম আসছে, আর ঘ আর উম এরা কোনো অপরাধ করে নাই, তাহলে এই জায়গায় অব্যাহতি দিবে কারে কারে, ঘরে আর উমরে। কততে দিচ্ছে, 202(2) খ। 202(2) খ। তাহলে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অব্যাহতি দিচ্ছে কত ধারায়, 202(2) খ। তারপরে যদি দেখেন 203 ধারায় নালিশ খারিজ করতে পারে, নালিশ খারিজ করতে পারে।
204 ধারায় প্রসেস ইস্যু স্থগিত করতে পারে, ইস্যু অফ প্রসেস। আর 205 ধারায়, এটা আন্ডারলাইন করে, এটা আমরা পড়ে নেই, অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে। গতকাল আমরা একটা ধারা পড়ছি না, 116 ধারা, যে শান্তি রক্ষার মুস্তেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। আর বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে কত ধারায়? 205 ধারায়। এখন আমরা এখানে যদি একটু দেখি, দেখেন যে নালিশি দরখাস্তের ভিত্তিতে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট প্রথমে 200 ধারায় নালিশকারী শপথপূর্বক, বলতেন শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে, অতঃপর তিনি নালিশের ভিত্তিতে 190 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়, তাহলে তিনি মামলাটি বিচার বা অনুসন্ধানের জন্য অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে 192 ধারায় প্রেরণ করতে পারে। যদি অপরাধটি আমলযোগ্য হয়, তাহলে ম্যাজিস্ট্রেট শপথ গ্রহণ করানোর পর অপরাধটি আমলে না নিয়ে, আন্ডারলাইন করেন, অপরাধ আমলে না নিয়ে এখতিয়ারভুক্ত থানায় প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে অন্তর্ভুক্তের কি দিতে পারে? আদেশ দিতে পারে। এবং 156(3) ধারার অধীন পুলিশকে তদন্তের নির্দেশ দিতে পারে। বা ম্যাজিস্ট্রেট যদি মনে করে অভিযুক্তকে হাজির হওয়ার পর প্রসেস ইস্যু স্থগিত করে তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিতে পারে। উক্ত তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের কোন অভিযোগ প্রাথমিকভাবে পাওয়া না গেলে 202(2) খ ধারায় অব্যাহতি দিতে পারে, বা 203 ধারায় নালিশ কি করতে পারে? খারিজ করতে পারে। কিন্তু 202 ধারার অধীন দাখিলকৃত প্রতিবেদন মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারার মামলার প্রসেস ইস্যু স্থগিত করতে পারে। লাস্টে যদি দেখেন ম্যাজিস্ট্রেট কোন পদক্ষেপটি গ্রহণ করবে, সেটা মামলার প্রেক্ষাপট অনুসারে তার নিজস্ব বিবেচনা এবং আইন অনুসারে গ্রহণ করতে হবে। এটা ম্যাজিস্ট্রেট কোনোটা করতেই কি বলেন? বাধ্য না। দেখেন, আমরা 1 তারিখ থেকে পড়া শুরু করছি। সো অনলাইনে অফলাইনে যারা আছেন এখনো ভর্তি হন নাই, চেষ্টা করেন দ্রুত ভর্তি হওয়ার। যারা আমার রেগুলার স্টুডেন্ট, মানে আগে পরে পড়তেন, তাদের নিয়ে তারা হয়তো বা সমস্যায় থাকতে পারেন, দিবেন। কিন্তু নতুন অনলাইনে যারা নতুন আছেন, নতুনরা হয় কি, আমি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন, এরা এমনও লোক আছে যে কয়েক মাস ধরে আমার ঘুরাচ্ছে, ভর্তি হবো, কিছুদিন থাইকে আর ক্লাসও করে না, ওই জায়গাও ভর্তি হয় না। সো আমি এই জায়গায় একটা প্রফেশনাল কাজ করতেছি, আমার এই জায়গায় কষ্ট হয়। সো যারা যারা এই জায়গায় আছেন, তারা যখন আপনি একটা জিনিসে টাকা দিবেন, মানে টাকাই বলি, সম্মানই পরে বলি, টাকাই বলি, যখন আপনি দিবেন, এই পড়ার প্রতি আপনার আলাদা একটা আগ্রহ তৈরি হবে। এবং কোথাও জীবনে কোনো পর্যায়ে কেউ যদি ফ্রি পড়াইতেও চায়, তার কাছে আপনি ফ্রি পড়বেন না, সব জিনিসের একটা মূল্য আছে, বুঝতে পারছেন? সেই জন্য যারা যারা আছেন অনলাইন, এখানে অনেকে আছেন যারা আমরা 3 ডিভিশন চলে, কিন্তু একবারের মানে সমস্যার কথা ভিন্ন, সে সমস্যা হলে তার জন্য 7 খুন মাপ। কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও যদি আমার না দেন, তাহলে কিন্তু আপনি নিজে ঠকবেন, আল্লাহর কাছে যে ধরা খাবেন। বা আল্লাহর কাছে ধরা খাওয়ার আগে ধরা খাবেন বার কাউন্সিলে, তারপরে তো আল্লাহর কাছে তো ধরা আছেই। ঠিক আছে? তো এই জন্য যারা যারা আমার গোপনে ফাঁকি দিয়েন না, সামর্থ্য থাকলে পরিশোধ করে দেন, ভর্তি হন। আর অনলাইনে যারা আছেন, ভাবসাব ব্যক্তিগত জীবনে দেন, ছাড়লেও টাকা দেওয়া শিখেন। ঠিক আছে? একটা মহৎ কাজ করবেন। আর যত তদবির করেন, যা করেন, আমি বলে রাখি, ওই চিফ জাস্টিসে ধরলেও বার কাউন্সিলে পাস হবে না। পড়ালেখার বিকল্প নাই, নাই, নাই। এটা হলো সাফ কথা। পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামীকাল পড়া নাই, সোমবারে আছে।